যে 1946 তো এইটাতে এই দিনে তার একদিন আগে কোথায় 15th আগস্ট 1946, তাই তো? এটা 14 আর এটা 15th আগস্ট হচ্ছে একটা মিটিং হয়। কোথায়? আমাদের সেই মিটিংটা হয় কোথায়? ক্যালকাটা, যেখানে আমরা বলি, কি বলি আমরা, শহীদ মিনার বলি। সেখানে একটা মিটিং হয়। সেই মিটিং হচ্ছে সরবর্দী মিটিং ডাকে, এবং তার লোকদের সে কীভাবে এই ডাইরেক্ট অ্যাকশন ডে কীভাবে পালন করা হবে তার সব কিছু বলা হয়। এবং অবাক হয়ে যাবেন যে ওই মিটিংয়ের মধ্যে আর এক ব্যক্তি উপস্থিত ছিলেন। তার কি নাম? তার নাম হচ্ছে জ্যোতি বোস। কোথায় কোন মিটিংয়ে গিয়েছেন? যে মিটিংয়ে হচ্ছে কিভাবে লড়কে লেঙ্গে পাকিস্তান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং কেমনভাবে করতে হবে, কেমনভাবে ফাইট করতে হবে ইত্যাদি ইত্যাদি কথা, এমনকি একটা কাগজেও লিখে দিয়েছিল ওই সরবর্তী, যে তোমরা কিভাবে এগোবা, মানে ওর লোকদের। তো সেখানে জ্যোতি বসু যে হাজির। এটা তো ইতিহাস, তো এটা তো পাল্টাতে পারবে না কেউ, পারবে কি? এবং বরাবরই দেখা গিয়েছে যে কমিউনিস্ট পার্টি এই দেশ ভাগ তারা চেয়েছে, এবং তারা মুসলমানদের পক্ষে রয়েছে যে দেশ ভাগ করে দাও। আমি অত দূরে যাচ্ছি না। ঘটনার চক্রে দেখো, এই যে 1946-এ 16th আগস্ট আমি কলকাতায় এসেছি স্কুলের পড়াশোনা শেষ করে। 1956-এ আমি কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছি। এবার এই 46 আর 56 তুমি মাইনাস দাও, মাত্র 10 বছর। তখন আমি 17 কর্নওয়াল স্ট্রিটে, আমি বিদ্যাসাগর হস্টেলে, মানে বিদ্যাসাগর কলেজ এর হস্টেল হচ্ছে 17 কর্নওয়াল স্ট্রিট, তখনকার কর্নওয়াল স্ট্রিট নাম ছিল। আমি মাত্র 10 বছর, এই ঘটনার 10 বছর পরেই আমি কিন্তু এখানে এসেছি। তখন আমরা প্রায়ই এই গোপাল পাঠার কথা শুনতাম, এবং আমরা কলেজ থেকে তোমাদের কিউরিওসিটি, বিশেষ করে আমার যতদূর মনে পড়ে, ইফ আই এম নট রং, যে ও একটা বড় কালী পুজো করতো, এবং সেই কালী পুজোতে বহু লোক আসতো, আমরাও দূরের থেকে দেখতাম। অতএব গোপাল পাঠার লোকটাকে আমি দেখেছি, নিজে চোখে দেখেছি আমি। এখন আমি মনে করতে পারবো না যে কেমন তার মুখ ছিল, চোখ ছিল, সেটা আমি জানি না। আর এই বিষয়ে আমি আরেকটা কথা বলি, যে অনেকে অনেক কথা বলছে। প্রথমে আমি যারা পাঠ করেছে, এই যারা বাঙালি যারা এখানে পাঠ করেছে, এখন উল্টোপাল্টা কেউ তারা একরকম বলছে। আমি ওই ইউটিউব দেখলেই দেখা যাবে, প্রথম একভাবে ইন্টারভিউ দিয়েছে যে এরকম আর হয় না, আমরা একবারে আমাদেরকে এই রিসার্চ টিম বলে দিয়েছে যে এরকম এরকম এরকম। তারপর একটা কথা বলি, যে কোনো কেউ পাঠ করবা তোমাকে সাইন করতে হয়, তাকে সাইন করতে হয় যে তোমাকে এই পাঠ করতে হবে, তুমি বুঝে নাও ওটা করতে পারবে কি না। অর্থাৎ তখন তুমি সাইন করে দিলে অডিশন পর্যন্ত করতে হয়, তবে যে আমি নেব তোমাকে, তুমি অমিতাভ বচ্চন হও, যাও, অডিশন দিতে হবে। তো সেই সমস্ত করে তুমি যদি কিছুই জানো না, তাহলে পাঠটা করলে কি? তারা প্রথম বলল, এই ইউটিউবে আমি দেখেছি, প্রথমবার বলেছে যে আমরা সব কিছু জানি, আমাকে বুঝিয়ে নিয়েছিলাম আমরা। এখন আবার আনন্দবাজার কাগজে, গতকালকের আনন্দবাজারে অন্য গান করছো। এ দায়ী তো এ দায়ী হবে কে? তুমি নিজেই দায়ী হবে। কেন? দুটোই তোমাদের রয়েছে। আমরা তো রিসার্চ করি যে তুমি এই ইউটিউবেই ইন্টারভিউ দিয়েছো এর আগে, তখন বলেছো যে এর মতো ভালো রিসার্চ হয় না, আমরা সব জেনে শুনেই এটা করেছি, এটা জীবনে আমার একটা মস্ত বড় ইত্যাদি 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 ইত্যাদি। এখন বলছো যে কেউ আমি সবাই না, কেউ বলছো কি যে আমি সেটা বুঝিনি। এ তো কথা হয় না। তাহলে কোনো চাপে কেউ তোমাকে বলেছে বলে অথবা তোমার এটা কোনো ক্রেডিবিলিটি তোমার কাছে নেই। আমি আর একটা প্রশ্ন করছিলাম যে
এই যে গোপাল পাঠার যারা ফ্যামিলি তারাই এসে বলছে ইতিহাস বিকৃত করা হচ্ছে, তথ্য বিকৃত করা হচ্ছে, তাহলে কি 1946 সালে যে ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়েছে বা আমরাও যেটুকু ইতিহাসে পড়েছি সেগুলো সব মিথ্যে, ডাইরেক্ট অ্যাকশন বলে কিছু হয়ই না? প্রথম হচ্ছে যে সূত্রের খবর আমি জানি না, কাগজে এবং টেলিভিশনে দেখলাম যে কেউ কেউ বলেছে, কারেক্ট কিন কারেক্ট আমি জানি না, যে এই যে তার যে নাতি মানে তার গ্র্যান্ডসান, সে তো একটা পার্টির, একটা বিশেষ পার্টির এবং যারা ক্ষমতায় আছে সেই দলে আছে, সে সেই দলে হলে আর তার ক্রেডিবিলিটি আর থাকছে না। এইবার কথা হচ্ছে কি যে অনেকেই তো অনেক কথা বলছে এই গোপাল পাঠার সম্বন্ধে। আমি বিগত যে দিন থেকে এটা শুরু হয়েছে তখন আমার নিজেরই মনে পড়ে গেছিলো যে আমি তো মানে 10 বছর, আমি হিসাব করে দেখলাম আর কি, আমি আমার স্ত্রীকে হিসেব করে দেখলাম, তো আমি দেখো তো আমি কলকাতায় তো এসেছি 1956-এ, আর এরা 1946-এর ব্যাপার, মাত্র 10 বছর। তার মানে আমাদের কিছু নলেজ তো আছে নাকি এই লোকটার সম্বন্ধে? তার সাথে আমার কোনো পরিচয়ও ছিল না, কারণ আমরা তো ইয়াং ছেলে তখন। এইবারে হচ্ছে একজন ইংরেজ কি না জানি না, কিন্তু আমার দেশি লোক নয়, বিদেশি লোক, অ্যান্ড্রু হোয়াইটহেড নাম। এই অ্যান্ড্রু হোয়াইটহেড দেখলাম যে তিনি একজন দোভাষী রেখে, মানে যে বাংলা জানে আর কি, ইংরেজি বাংলা যে জানে, তাকে নিয়ে সে তার ইন্টারভিউ করেছে। সেই ইন্টারভিউটা নিয়ে আমি অনন্যা তোমাকে আমি বলবো যে কেউ কিন্তু এই অ্যান্ড্রু হোয়াইটেড ঠিকমতো, অ্যান্ড্রু হোয়াইটহুড এই গোপাল পাঠা কী বলেছে সেটা ঠিক না, এইটা কথা কিন্তু কেউ আঙুল তুলতে পারে নাই। কেউ তুলেছে? কেউ তুলতে পারে নাই। আমি সেটা শুনেছি এবং আমি ডাউনলোড করে রেখেছি, কিন্তু আমি ডাউনলোড করলে কি হবে, আমি সেটা বাংলাটা কপি করা গেল না, কিন্তু আমি পুরো 5-6 বার শুনেছি। এইবার হচ্ছে কি, এই অ্যান্ড্রু হোয়াইটহেডের যদি তুমি ইন্টারভিউটা যদি শোনো, তুমিও পেয়ে যাবাটা, যদি ইন্টারভিউটা শোনো তাহলে দেখা যাবে কি এই লোকটা কখনো হাম্বড়ত্ব কথা বলছে না, যে আমি এই করেছি তাই করেছি, আমি নিজে করেছি, সব কিছু করেছি, তাও বলছে না। সে এত সুন্দর ইন্টারভিউ দিয়েছে, মানে নিজেকে বড় করে। এবং শেষের দিকে যখন জিজ্ঞেস করলো হোয়াইটহেড যে আপনার কিছু লোকেরা, আপনার টিমের লোক যারা এটা ঠেকিয়েছে, হিন্দুদের বাঁচিয়েছে, আপনারাও কিছু মুসলমানদেরও মেরেছেন, তো তারা কেউ এখন পুলিশের খাতায় একটু বাজে কথা, মানে খারাপ নজরে এসেছে, এটা কি ঠিক? তখন এই গোপাল পাঠা কী বলছে জানেন, গোপাল মুখার্জি, সে বলছে আপনি ঠিক বলেছেন, কিছু ছেলে তারা একটু উল্টো দিকে যাচ্ছিল, মানে ওই আমরা এই করে দেবো, সেই করে দেবো, এই টাকা দে সে টাকা দে, তাদেরকে ও ডেকে নিয়ে ধাতানি করে তাদেরকে বার করে দিয়েছে যে তোমরা আমার সঙ্গে আর নেই, এবং তারপরে তাদেরকে রিহ্যাবিলিটেট করেছে, অনেকে চাকরি বাকরি অমুক তমুক সে করে দিয়েছে। আচ্ছা, সে যদি মনে করতো যে না এটা মিথ্যে কথা, তা তো বলে নেই, সে তো স্বীকার করলো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাকে আর একটা প্রশ্ন করেছে যে এই যে আপনি, এরা যখন প্রথমে হিন্দুরা মরল, তারপরে আপনি আপনার লোকজন নিয়ে, এর আখাড়াও ছিল, ও নিজের একটা আখাড়াও কিন্তু ছিল, নিজে নিয়ে গিয়ে যখন ও প্রতিরোধ করতে গেল, তখন কি আপনি কি বললেন? যে তখন ও ক্লিয়ার বলেছিল, দেখো তোমরা যা কিছু করবা, একজনকে যদি আমাদের হিন্দুদের একজন হিন্দুকে ওরা যদি খুন করে, তাহলে তুমি 10 জনকে করবা, কিন্তু কোনো মহিলার গায়ে হাত দিতে পারবা না। কোনো নিরীহ মানুষ, এই রিক্সা টানে, এটা টানে, সাধারণ মানুষ, গরিব মানুষ, সে মুসলমান, তাকে দরকার হলে সাহায্য করতে হবে। এমনকি তিনি নিজের বাড়িতেও কিছু লোককে রেখেছিল তারা মুসলমান, এবং আরও অনেক লোকের এরকম ঘটনা ঘটেছে। তার মানে কি, তার একটা ইথিক্স ছিল, নৈতিকতা ছিল, যে শুধু খালি মারার জন্যই মারতে হবে তা না, 1 নম্বর। 2 নম্বর, আমি পুরো ইন্টারভিউটা তো আমি বলতে পারবো, অনেক লম্বা হয়ে যাবে। 2, তাকে বলা হলো কি, এইবার যখন 3-4 দিন হয়ে গেছে
এইবার এই সময় আচ্ছা এই কথা বলি, এই ঘটনা যখন ঘটছে কলকাতায় যখন এই ঘটনা ঘটছে তখন নেহেরু কী করেছে? মানে ইতিহাসের পাতার থেকে কথা বলছি, ইতিহাসে রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস থেকে কথা বলছি। কোট, ওয়েবেলের ডায়েরি থেকে দেখা যায় যে 16 হইতে 18 আগস্ট যখন কলকাতায় নরমধ্যযজ্ঞ অনুষ্ঠিত হইতেছিল তখন বড়লাট ও নেহেরু মন্ত্রিসভার গঠন নিয়ে ব্যস্ত ছিলেন। কলিকাতার বিষয়ে ভাবিবার সময় পান নাই বা অনাবশ্যক বলে কিছু করেন নাই। তাহলে নেহেরু তুমি কোথায় গেলে? এত বড় একটা ঘটনা ঘটছে, তোমার এখানে সময় হলো না এখানে আসার। অর্থাৎ আমি নেহেরুকে 0 মার্ক দিচ্ছি। আর ইনসিডেন্টালি একটা কথা বলি, বিগত প্রায় আমি বেশ 15-20 বছর ধরে আমি দেখছি, অন্তত 15 বছর তো বটেই, ইন্ডিয়া টুডে একটা প্রত্যেক বছর সার্ভে করে যে যত আমাদের প্রধানমন্ত্রী ছিল তাদের র্যাঙ্কিং কি। সেই র্যাঙ্কিং এক করতে 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 এখন এই গত বছর যেটা, এই বছর যেটা হয়েছে লাস্ট যেটা, সেটা হচ্ছে সবচেয়ে যেটা তলায়, বেশ কিছুদিন ধরে মানে 15-20 বছর ধরে সে তলায় থাকছে, কিন্তু এত তলায় গিয়েছে যে তলা নিতে পড়ে গেছে নেহেরু। তো নেহেরুকে অনেক কথার জবাব দিতে হচ্ছে এবং নেহেরুর উপরে অনেক বই বেরিয়েছে। আমি তার গুরুর কথা পরে আসছি, অতএব সে তো আসে নাই। এইবার হচ্ছে কি, ওই সময় বেশ কিছুদিন পরে, ঘটনার পরে গান্ধী আসলো, গান্ধীজি আমার যাকে বলা হয়, গান্ধীজি আসলেন বেলেঘাটাতে। উনি সেই কিন্তু ঘরটা কিন্তু করে দিয়েছিল এই তোমার সরাবর্দী, এবং সরাবর্দী ওখানে থাকতো। এইবার কংগ্রেসের লোকেরা এর কাছে আসে, মানে আমি কিন্তু ওই যে ইন্টারভিউর কথা বলছি, গোপাল কাটার কাছে আসে, বলে দেখো সবাই কি উনি এসেছেন, উনি তো জানো তো এখন যা অবস্থা হয়ে গিয়েছে, অস্ত্র শস্ত্র ছেড়ে দিতে হবে। কিছু কিছু লোক তারা অস্ত্র ওখানে ওনার কাছে গিয়ে ছেড়ে চলে আসছে, তুমিও একটু চলো হয়ে গোপাল। তো বলো আমি যাব না। তারপরে আবার এসছে, তখনও গিয়েছে, গিয়ে বলেছে কি সোজাসুজি গান্ধীজিকে বলে দিল যে আমার এই যন্ত্রপাতি নিয়ে, এই সমস্ত আমি যা কিছু আমার কাছে যন্ত্রপাতি আছে, আমি এইটা নিয়ে আমি আমার মানুষকে বাঁচিয়েছি, আমার মহিলাদের তাদের চরম যে ঘটনা তাদের পরে ঘটেছে আর যাতে না ঘটে আমি তাই ঠেকিয়েছি। আমি এক চুলো এখানকার ওয়েপন্স আমি আপনার কাছে দেব না বলে সে চলে আসলো। এরপরে আবার প্রশ্ন করেছে গান্ধী সম্বন্ধে, অ্যান্ড্রু হোয়াইটেড আবার প্রশ্ন করেছে সেই শেষের দিকে, একেবারে শেষের দিকে প্রশ্ন করেছে কি যে তাহলে আপনি সারেন্ডার করলেন না? বলে সারেন্ডার তো আমি বলেই দিলাম যে আমি সারেন্ডার করব না। বলে আমাকে আর একবার গান্ধীজি ডেকেছে, কাদের থ্রু দিয়ে? ওই কংগ্রেসের লোকদের থ্রু দিয়ে আমাকে নিয়ে গেছে। বলে কি হচ্ছে ওই সময় ওইখানে যেখানে এই বেলেঘাটাতে ওনার জায়গা যেখানে আসতেন আশ্রমের মতো, তো সেই জায়গায় কিছু ইট পাটকেল পড়ছে। তো সেটা কারা করছে সেটা আমার কাছে কোনো নেই, মানে পুলিশের রিপোর্ট নেই, আমি দেখিনি। যদিও আমার কাছে একটা মস্ত বড় আমার একটা লাইব্রেরির মতো আছে যে যা ঘটেছিল পুলিশ কি বলেছে তার কাছে আমার অন্তত 8-10টা বই আছে, সেটা ছেড়ে দিন, পুলিশের রিপোর্ট সেটা আমি বলছি না। তখন গোপালকাটা গিয়েছে, বলে কী করতে হবে? বলে তোমাকে এখানে এটা এখন যেটা বলা হয় আমাদের এটাকে তোমাকে রক্ষা করতে হবে। ওনার এটা খুব আমাদের যদি আমাদেরই দেখো কি কেমন লাগছে যে আমরা গান্ধীজিকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারছি না। বলে তাহলে আমাকে যদি কিছু করতে হয় তাহলে পুলিশ থাকবে না, আর্মি থাকবে না, আমার লোক দিয়ে আমি দাঁড়িয়ে থেকে এইখানে এই কাজটা করব।
এবং সে বলল কি যে আপনাকে লিখে দিতে হবে, গান্ধীজিকে লিখে দিতে হবে। এবং গান্ধীজি লিখে দিল। তো এও বলল দেখো যে সরি আমি কিন্তু ওই যে কাগজটা উনি যে লিখে দিয়েছিলেন সেই কাগজটা আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা, সেখানেও কিন্তু তার মানে একেবারে বলবো কি যে যা ঘটনা তাই বলল যে আমি ওই কাগজটা হারিয়ে ফেলেছি, তা না হলে ওটাও কথা থাকতো। তাহলে আমি বলবো কি এখানেও গান্ধীজি কিচ্ছু করে নাই। আমি নোয়াখালীর কথা ছেড়ে দিলাম, আমি শুধু কলকাতার মধ্যে রাখলাম। গান্ধীজির কি কন্ট্রিবিউশন? জিরো কন্ট্রিবিউশন। যিনি পরবর্তীকালে জাতির জনক হতে যাবেন তার কন্ট্রিবিউশন জিরো। এবং এই যদি আজকে কোনো কেস হয় যে একটা লোক সে বলছে সন্ন্যাসী এবং সে রাতে ল্যাংটা হয়ে তরুণী মেয়েদের সাথে করছে কি যাতে তার কি প্রমাণ হবে? ব্রহ্মচর্য ঠিক হচ্ছে কি না তাই হবে। এটা যদি কী কেস হয়ে যাবে তাহলে আউট। আজকে যদি এরকম, আমি একটা মানে কল্পনার কথা বলছি, আজকে যদি এই আমাদের ইনি করতেন, হ্যাঁ গান্ধীজি এটা করতেন, তাহলে জেল কাটতে হতো। হ্যাঁ জেল কাটতে হতো কিনা তাই বলো, জিজ্ঞেস করো, যে কোনো উকিলকে জিজ্ঞেস করো তো কত সেকশনে কিসে কী হবে না হবে সে আমি ভাই বলতে পারবো না। এবং আমার গুরু আম্বেদকর সে তো প্রমাণ করে দিয়েছে যে এ কোনো দিনও ভালো মানুষ ছিলেন না। এবং আমার বয়স আজকে 80-84 বছর হয়েছে, আমি বলে গেলাম আজকে যে এই লোকটি একদিন জাতির কি পিতা থাকবে না। কেন এখন এত বই বেরিয়েছে, এত লেখাজোখা বেরিয়েছে, এত ইনভেস্টিগেশন হয়েছে, সেই ইনভেস্টিগেশনে কিন্তু উনি দাঁড়াতে পারছেন না। এমনকি উনি এই নেহেরুকে সবসময় তাকেই উনি উপরে ওঠাবেন তাই করেছে। যখন ওই দেশভাগ সব ফাইনাল হয়ে গেল তখন মিটিং বসেছে কংগ্রেসের সঙ্গে মিটিং বসে কংগ্রেস হলো মিটিং বসেছে যে কে প্রধানমন্ত্রী হবে। তো ইয়ে হয়েছে মানে সবার ভোটের মতো হয়েছে, সেখানে প্যাটেলের নাম উঠেছে, প্যাটেল হবে। কিন্তু উনি এসে বললেন না প্যাটেল হবে না। তাহলে সব সময় তুমি ঠিক মতো কাজ করছো না। তুমি তাকে নেহেরুকে ভালোবাসো বলে বা নেহেরু তোমার সবসময় বদলহন করে বলে তুমি তারই করছো। তো আমি বলবো কি আর একটা ইতিহাস হবে যে কাকে করা হতো সেটা হচ্ছে প্যাটেল, নেহেরু নয়। সেটাও একদিন সেটা কিন্তু এখন সবাই কিন্তু বুঝে গেছে। এখন কিন্তু নেহেরুকে মনে করছে না যে প্যাটেলের থেকে তিনি বেশি দক্ষ লোক ছিলেন। দক্ষ লোক যদি কেউ থাকে প্রধানমন্ত্রী হওয়ার তা এটা প্যাটেল ছিল। তাহলে এর প্রসঙ্গে আরেকটা বিষয়ও আসে যে সেই সময় থেকেই গান্ধী পরিবারের একটা একচ্ছত্র আধিপত্য দেখা যায় কংগ্রেসের ওপর, যেটা আজও পর্যন্ত চলছে। এই জন্যই কি গান্ধী পরিবার এই একচ্ছত্র পারিবারিক আধিপত্য বিষয়টাকে ছাড়তে পারছে না? তাই। কিন্তু আমি বলবো কি যে ওই গান্ধীজির পরিবারের লোকও আমার নিজের ব্যাচমেট, সে এখানে পিএও ছিল, একবার গভর্নরও ছিল, সেও গোপাল হক বই একটা লিখেছে, সেই বই তো গান্ধীর সম্বন্ধে ভালো লেখেনি। এরকম প্রায় 15-20টা বই এখন বেরিয়েছে যে গান্ধীর এই যে সব সমস্ত কাজকর্মগুলো করতো। আর সবসময় তোমাকে এইটা কোনো কথা হলো যখন হাঁটতে হবে করতে হবে, একদম ইয়াং মহিলাদের নিয়ে হাঁটতে হবে দুই পাশে রেখে। এইটা যদি এখন কেউ করে, আমার বাড়ির সামনে দিয়ে যদি কেউ এই করতে যায়, সঙ্গে সঙ্গে আমার ওই যে লাঠি আছে, লাঠি নিয়ে বেরোবো না আমি, ওই লাঠি রয়েছে আমার কাছে, লাঠিটা দেখাতে পারি। অতএব আমরা কিন্তু সমস্ত এইগুলো সব যেমনভাবে জিনিসগুলো তৈরি হয় আমাদের মনের মধ্যে, আমাদের মুখের মধ্যে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরাই হচ্ছে ভগবান, এরাই হচ্ছে সব কিছু। কিন্তু এই লোকটি কিন্তু একদিন আসবে
যে সে আর কোনো দিন তাকে জাতির জনক বলা হবে না। আর ওই কেউ বলে আমাদের নোটের মধ্যে যে সমস্ত জিনিস রয়েছে যেরকম ওরা কেটে দিচ্ছে, আমাদের মুজিবুর রহমানের মূর্তি কেটে দিচ্ছে ওরা, কিন্তু এটা যে ভবিষ্যতে হবে কি না কেউ গ্যারান্টি দিতে পারে? তাহলে মানে এটা যেটা মরাল অফ দ্য স্টোরি, যে আজকে বিবেক অগ্নিহোত্রী যে সিনেমাটা বানিয়েছেন বেঙ্গল ফাইলস, তিনি তার ক্যাচলাইনটা রেখেছেন যে এর আগে তিনি কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন, যেটা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, যে পণ্ডিতদের ওপর, কাশ্মীরি পণ্ডিতদের ওপর কী ভয়াবহ অত্যাচার হয়েছিল। তো আজকে তিনি বেঙ্গল ফাইলসের ক্যাচলাইন রেখেছেন, কাশ্মীর হার্টস ইউ বাট বেঙ্গল উইল হন্ট ইউ। তাহলে একটা এত বড় সত্যের দলিল নিয়ে তিনি জিনিসটা তৈরি করলেন, একটা সিনেমা তৈরি করলেন, অথচ আজকে এই শাসক দলের মুখপাত্র তারা বলছেন যে সিনেমা দেখে আপনারা ইতিহাস শিখতে যাচ্ছেন বা এগুলোর কোনো ভিত্তি নেই। আমার কথা হচ্ছে কি, আমরা তো এখন সিনেমাটা দেখিনি। আর একটা কথা আছে, আগে একবার একটা ওই সিনেমা আমি মনে করতে পারবো না, তাকে নিয়ে সুপ্রিম কোর্টে হলো যে এটা পদ্মাবতী, এটা ঠিকই তুমি ধরেছ, তাকেও বলা হলো কি যে এই তো অবিকৃত করা হয়েছে। তখন সুপ্রিম কোর্ট সব দেখলো না, বিকৃত কিছু হয়নি। আর একটা কথা আছে, সিনেমা কিন্তু এটা কিন্তু এইটা কিন্তু সিনেমা হচ্ছে, সিনেমার একটা, তাকে সিনেমা করতে গেলে তাকে তো কিছু অন্যভাবে করতে হবে। ইতিহাস এক না, কিন্তু যখন সিনেমা দেখাচ্ছ, আচ্ছা যখন একটা লোককে দেখায়, আমরা যখন দেখি আর কি, উপরে থেকে এখানে বন্দুক করছে, ঢাম করে 6 জন মানুষ পড়ে গেল, মরে গেল, এটা কি বাস্তব হয় নাকি? হয় না তো। এইটা হচ্ছে তো সিনেমার, তাকে এইটা করতে দিতে হবে। আমি বলবো কি যে বিবেক অগ্নিহোত্রী সে বলছে আমি সমস্ত বাস্তব দেখাবো, আমরা দেখি না সে কত বাস্তব করতে পারে। কিন্তু আমি বলবো কি বাস্তবেরও কিন্তু একটা শেষ আছে, সিনেমার কিছু কিছু মানে ডিমান্ড আছে, সেইটুকুন তাকে রাখতে হবে, সেটা কিন্তু একেবারে ইতিহাসের মতো হবে না। কিন্তু ও যে সাবজেক্টগুলো ধরেছে, এটা কি আমরা বলতে পারি যে কিছুদিন আগে আমাদেরই একটা ডিস্ট্রিক্টে যা হলো সেটা হয়নি, আমরা বলতে পারবো? কোন ডিস্ট্রিক্টে? মুর্শিদাবাদে যেটা হয়েছে সে তো হাইকোর্টই বলে দিয়েছে, হাইকোর্টের রিপোর্ট, যে দাঁড়িয়ে থেকে এই কাজ করিয়েছে সে তো একটা বিশেষ পার্টির লোক, এই যে পার্টি রাজত্ব করছে তারা। এবং তারপরে আর একজন আসলো, সে হচ্ছে ওখানকার একটু উপরের, আই থিঙ্ক সে এমএলএ না কি সামথিং, সে দূরের থেকে দেখে আস্তে আস্তে চলে গেল। সেখানে লুট হলো, মহিলাদের সব কিছু নেওয়া হলো, তাদের খুন করা হলো। এটা বাস্তব কিনা তাই বলো? এখন কাউকে যদি ফিল্ম করতে দেওয়া হয় তাহলে সে কতটুকুন নেবে, কতটুকুন কি করবে, সে তো আমরা ফিল্ম না দেখলে বুঝতে পারবো না। কিন্তু ঘটনা তো ঘটেছে কিনা এই কথা তো, সন্দেশখালি হয়েছে কিনা তাই আমি বলি, সন্দেশখালি হয়েছে কি না তাই কে অস্বীকার করবে? স্যার এই প্রসঙ্গে একটা প্রশ্ন করি, যে 1946 সালে কলকাতা এই বিভৎসতা দেখেছিল যে হিন্দু মুসলিম দাঙ্গা কাকে বলে, এবং কিভাবে মানে মুসলিমরা হিন্দু নিধন করেছে, এবং তারপরে পরবর্তী পাল্টা কিভাবে হিন্দুরা শুরু করেছিল। কিন্তু আজ থেকে যদি আরও 50, 60, 70 বছর পর যদি আবার সিনেমা তৈরি হয়, তাহলে কিন্তু এটাও দেখানো যেতে পারে যে কোনো একজন বিধায়ক তিনি বলছেন যে হিন্দুরা এখানে 30%, তাদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, অথবা কেউ একজন বলছে যে ভারতীয় কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে যে সে রাত্রিবেলায় হিন্দু মহিলাদের ডাকছে পিঠে করবার জন্য, অথবা এটাও হতে পারে যে কলকাতায় বসে কোনো একজন পীরজাদা তিনি বলছেন যে কলকাতাকে অবরুদ্ধ করে দেবো, শুধুমাত্র একটু রুটি গুড় খাওয়াবো আর আমার ছেলেরা এসে কলকাতা অবরুদ্ধ করে দেবে। তো আজকের 2025 সাল বা 24 সালে দাঁড়িয়ে এই জাতীয় কথা, এই জাতীয় দাবিগুলো করা বা এই জাতীয় কাণ্ড করা, অথবা মোথাবাড়ি অথবা মুর্শিদাবাদে যা যা ঘটনা ঘটছে, সেগুলো কি সিনেমার চেয়ে কিছু কম? সিনেমার থেকে সিনেমা কিছুই না তার কাছে, আমি বলবো সিনেমা তার কিছুই না। আর একটা কথা বলি, এই যারা করছে আজকে না হয় কালকে, আমি তোমাকে আরও বলে দিলাম অনন্যা, আজকে না হয় কালকে ইয়াং ছেলেমেয়েরা রুখে দাঁড়াবে, তারাই এদেরকে কেটে 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 জলে ফেলে দেবে।
আজকে না হয় কালকে, কালকে না হয় 10 বছর পরে, 10 বছর নয় আর না হয় এদের জন্য অন্য লোক মার খাবে, কারণ এরা তো চলে যাবে, মানুষ তো একজনের মৃত্যু তো হবেই, কিন্তু যারা করে গেল তাদের অন্য লোক, সে বংশের লোক হোক, সেই জাতির লোক হোক, ধর্মের লোক হোক, তারা মার খাবে কি না? কারণ তারা তো অন্যায় কাজ করছে, তো ওই অন্যায়ের বিরুদ্ধে আজকে না হয়তো মানুষকে না, আমরা তো স্বাধীনতা আন্দোলনে আমরা মরেছি, তো কালকে তো আর একটা আন্দোলন হবে কি না এই গ্যারান্টি দিতে পারে? সে এই গভর্নমেন্ট হোক আর এক গভর্নমেন্ট হোক, এটা হবে। এবং আমি মনে করি কি এটাই বুড়ো মানুষ দিয়ে হবে না, ইয়াং ছেলেমেয়েরাই রুখে দাঁড়াবে, যখন তারা এদের কচু কাটা করবে। একটা শেষ প্রশ্ন করব স্যার, যে এই সিনেমাটা বিবেক অগ্নিহোত্রীর এই বেঙ্গল ফাইলস নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, বলা হচ্ছে এটা নাকি হিন্দু মুসলিমের দাঙ্গাকে আরও উস্কানি দেবে, হিন্দু মুসলিমের মধ্যে যে একটা টেনশন চলছে সেটাকে আরও বেশি বাড়িয়ে দেবে, সেজন্য এটা রিলিজ করতে, মানে এর ট্রেলার লঞ্চ করতেই পর্যন্ত বারণ করা হয়েছে। এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে যেটা বিবেক অগ্নিহোত্রী বানিয়েছেন সেটা আদৌ সত্য কিনা, বা সেটা দেখবেন যে সেটা সেটা একটা সত্য ঘটনার দলিল হিসেবে দেখবেন, নাকি শুধুই একটা কল্পনার সিনেমা হিসেবে দেখবেন। এই সাধারণ মানুষদের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি মনে করি যে সাধারণ মানুষকে অত বোকা বললে ভাবলে হবে না, তারা সিনেমা দেখছে না, এটা তো ঠিকই। আমার মনে আছে প্রথম যখন সেই পথের পাঁচালী বেরোলো, আমার মনে আছে পথের পাঁচালী যখন বেরিয়েছে, আমার হস্টেলের পাশে একটা কি বলে সিনেমা হল ছিল, লোক আসে না। আমরা একদিন গিয়ে আমাদেরও ভালো লাগলো না, কেউ খালি কষ্ট মষ্ট ইত্যাদি দেখাচ্ছে। বিনা সিনেমা, খুব সম্ভব বোধহয় সেই সিনেমাটার নাম বিনা সিনেমা, এখন আছে কিনা আমি জানি না। কিন্তু যেই আর কি সত্যজিৎ রায়ের ওই প্রাইজ পেয়ে গেল, সঙ্গে সঙ্গে হুমড়িকে সবাই সেই সিনেমা দেখা আরম্ভ করলো। অতএব আমরা এখন থেকেই ধরে নিচ্ছি যে বিবেক অগ্নিহোত্রী যেটা করেছে সেটা ইতিহাস হয়েছে কি না। তারা কিন্তু ইন্টারভিউতে যা বলছে, এখন আমি জানি না কি হবে কি না হবে, সিনেমাটা না হলে তো আমরা একথা বলতে পারবো না, কিন্তু যে থিমও নিয়েছে, যে সাবজেক্ট নিয়েছে সেটা তো হয়েছে, এটা তো হলে মানলে হবে না। তাহলে আমরা যা ঘটনাগুলো করে যাচ্ছি, যে সমস্ত অপকর্ম করে যাচ্ছি, তারপরে কোনো সিনেমা কেউ করবে না, এ তো হতে পারে না, হতে পারে কি? অতএব সে সিনেমা করেছে, তাকে তো সেই যারা সিনেমা করে তাদের কি বলা হয়, মানে অ্যাপ্রুভ করে যারা সিনেমা, তো সেন্সর বোর্ড তো কিছু কাটে নাই। তাহলে সেন্সর বোর্ড কিচ্ছু কাটলো না, তাহলে এর মধ্যে কিছু এমন খারাপ কিছু নাই, খারাপ কিছু তাহলে তো কেটে দিত, তা কাটে নাই। তো তারপরে যদি তোমাদের মনে হয় যে এমন কিছু এর মধ্যে আছে, সুপ্রিম কোর্টে যাও যে এই সিনটা ঠিক হয় না, এটা কাটো। কেউ তো তোমরা গেলে না, সুপ্রিম কোর্টে তো গিয়ে বলা যেত যে সে সম্পূর্ণ ফিল্ম আপনাদের দেখাক, সুপ্রিম কোর্টে দেখাক, এবং আমরা বলছি এই জায়গা ঠিক নাই। কেউ তো চাও নাই, তাহলে তাকে করতে দাও। ওকে আগে আর একটা ফিল্ম এরকম হয়েছিল, তখন তারা কিছুতেই তাকে চলতে দেওয়া হলো না, তারপর তো সরকারের টাকা দিতে হয়েছে, এই গভর্নমেন্টকে, মমতা ব্যানার্জির গভর্নমেন্টকে টাকা দিতে হয়েছে, নিজের গাট থেকে যায় নাই, সরকারকে দিতে হয়েছে। তো এটা তো এরকম হবে কিনা এমন তো কোনো কথা নাই। তাহলে কি এই আমাদের রাজ্য সরকার কোনো একটা বিশেষ উদ্দেশ্যে, কোনো একটা বিশেষ প্রজাতির স্বার্থের জন্য এই সিনেমাকে বেরোতে দিচ্ছে না? আমি বলবো কি যে ঘটনাচক্রে, এটা একটা ঘটনাচক্র, এটা অন্য একটা গভর্নমেন্টেরও হতে পারতো। যদি দেখলাম যে বিবেকানন্দ তো এটা না করেছে, কাশ্মীর ফাইল করেছে, সে তো তখন কাশ্মীরের ব্যাপার, হ্যাঁ, তো এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। সেখানে কি রাইট হয়েছে? সেখানে তো কিছু হয়নি। অতএব আমার মনে হয় যে অগ্নিহোত্রী কি করেছে আমরা আগে দেখি, মানুষ কি বলে তারা শুনুক। মানুষ যদি বলে যে না, অন্যায় কাজ করা হয়েছে, ঠিকমতো করে নাই, ও পার্টির কথা, ওই কী বলে বিজেপির কথা শুনে করেছে, তা করেছে, আমরা ছুঁড়ে ফেলে দেবো, তার বিরুদ্ধে কেস করব,
এবং আমি নিজে বলছি যে যদি কিছু সে ঠিকমতো না করে থাকে তাহলে সেও দায়বদ্ধ। যে তুমি বলেছিলে যে তুমি ইতিহাস তুমি উল্টোপাল্টা করো নাই, যা ইতিহাস তাই করেছে, কিন্তু এই ইতিহাস তো কিন্তু খুব রূঢ়, এই ইতিহাস কিন্তু খুব গভীর, এমন ইতিহাস যে কেউ অস্বীকার করতে পারবে না যে 1946-এ যে 16th আগস্ট এটা ঘটেছে কিনা তাই আমাকে বলো, এত লোক মরেছে কিনা তাই বলো। আমি যদি আজকে দেখাই এত লোক মরেছে, এইখানে তাকে শুটিং পর্যন্ত করতে দিলে না, তাকে সেট করে করতে হলো, তার মানে তারও একটা হ্যান্ডিক্যাপ হয়ে গেল না, ফলে সে বাইরে করতে পারলো না। যেরকম শোলে সিনেমা তো কর্ণাটকে হয়েছিল, কিন্তু সে তো বিরাট জায়গায় নিয়ে তারা করেছে, এ তো তাকে করতে দেওয়া হয় নাই। অতএব আমরা অতখানি আর একটা আজকে একরকম বলছে কালকে একরকম বলছে, কিন্তু আমি আর শেষ করছি যে অ্যান্ড্রু হোয়াইটহেড যে 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 তাকে মানে ইন্টারভিউ করেছে, আমি তাকে 1, 2, 3 করে কিছুটা অন্তত আমি বলে দিলাম। আমার মনে হয় যে সো ফার দিস ম্যান ইজ কনসার্ন, যদি এইটুকুন সে রাখে তাহলে আমরা বলবো কি কোনো বিকৃত সে করেনি। আর একটা কথা, যখন কেউ ফিল্ম করে তার একটা রিসার্চ টিম থাকে, এটা কিন্তু নিয়ম, একটা রিসার্চ টিম থাকে, তারা শুধু একজন এরকম বলেছে তা বললে হবে না। মানে কীরকম হয় যে এও বলেছে এরকম, এও বলেছে এরকম, অন্তত 5-6 জন এক না হলে তারা সেটা নেয় না, সেটা কেটে দেয়। যদি একজন বললো আরেকজন আরেকরকম বললো, আরেকজন বললো আরেকজন আরেকরকম বললো, কিন্তু মানে 5 জন একরকম বলেছে এরকম না হলে সেটা নেওয়া হবে না। আর একটা বলি, আর এক মহিলা সে ছবি তুলেছিল, সেও কিন্তু বিদেশি মহিলা, তার ছবি নেওয়া হয়েছে। এবার আমরা এখন বলবো যে ওই ছবি ঠিক না, তা তো হবে না। তার ছবি তো দেখাচ্ছে সবাই, তার ছবি সে নিজে সেখানে ছবি তুলেছে, তো সেই ছবি কিন্তু ওর মধ্যে বিবেকানন্দ ও অগ্নিহোত্রীর ছবি ঢুকিয়েছে। অর্থাৎ আমার মনে হয় এখানে না হলে কি হবে, এখানে যদি আমরা না দেখতে দেওয়া হয়, অন্য জায়গায় সব জায়গায় মানুষ দেখবে, তার পরের দিন ইউটিউবে চলে আসবে, পরের দিনে ইউটিউবে চলে আসবে, সবাই দেখবে, তাই তো ঠেকানো যাবে। আর একটা কথা বলি, এখন যেভাবে আমাদের এই ইলেকট্রনিক সিস্টেম চলছে, এই লুকিয়ে কিছু করা যাবে না। মানে তোমার যে আসল যে জিনিসটা সেটাকে বিকৃত করা যাবে না, আর বিকৃত করলে তুমি ধরা খেয়ে যাবে, আর যদি তার জিনিসটা ঠিক হয় মানুষ সেটা দেখে নেবে।